স্বাগতম সবাইকে এসপি কোচিং ফ্রি লাইভ ক্লাসে। তো তোমরা যারা জয়েন হয়েছো আমাকে একটু কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমরা সরাসরি ক্লাসে চলে যাব, কারণ আমাদের টাইম পরিপূর্ণ একদম সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ বলতে বলতে চাচ্ছি টাইম হয়ে গেছে। আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আমার সাথে সাথে তোমরাও শেয়ার করে দাও আর আমাকে কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আবার অপেক্ষা করতে হবে। আমরা আজকে লাস্ট পার্ট, আজকে আমাদের দ্বিতীয় পত্রের লাস্ট ক্লাস হবে। আমাকে একটু জানাও তোমরা আর শেয়ার করছো কিনা, আমাকে জানাবো। একটু শেয়ার করে দিতে হবে। রিদি চৌধুরী মেহু, নমস্কার। নমস্কার স্যার। মৌরিকা দেবী, হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে। রিদি ধন্যবাদ, শেয়ার ডান। সুমিস মহাজন স্যার, সাউন্ড ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করতেছি, তোমরা একটু শেয়ার করে দাও। দীপরাজ লালা স্যার নমস্কার। সুমাইয়া কানম স্যার ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা আমার সাথেই থাকো শেষ পর্যন্ত। আমরা তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি। বোর্ডে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? আজকে খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, জাবেদা। তোমাদেরকে আগেও বলছি, জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম বেস পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার্ট। আমি তোমাদের গ্রুপে একটু দিয়ে দিই, তোমাদের গ্রুপে একটু তোমরাও দিয়ে দাও, যাতে ক্লাসটা সবাই করতে পারে। আর তোমরাও সবাইকে মেনশন করে জানিয়ে দাও এই ক্লাসটা। ওকে, আমি শুরু করতে যাচ্ছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসছো, যদি স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট নেবা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা। জাবেদা নিয়ে আমরা গত ক্লাসে যা আলোচনা করছি তা আজকে আমরা আলোচনা করব না, আমাদের ওই সময়টুকু নাই। আমরা আজকে সরাসরি জাবেদার প্রকারভেদে চলে যাব।
জাবাদা কাকে বলে, জাবাদা শব্দের ইংলিশ কি, কোথা থেকে আসছে, জাবাদা ডিটেলস বিষয়গুলো গত ক্লাসের আলোচনায় ছিল। যারা গত ক্লাসের আলোচনা ছিল না বা গত ক্লাসটা করো নাই, তারা আমাদের পেজে গেলেই ক্লাসটা পাবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে গিয়ে আমাদের এসপি কোচিং সার্চ করলে, এসপি কোচিং লিখে সার্চ করলেই তোমরা চ্যানেলের একটা চ্যানেল পাবা, যে চ্যানেলের মধ্যে আমাদের সবগুলো সাজানোভাবে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো দেওয়া আছে। তো যারা নতুন, আমাদের অনেকেই নতুন নতুন জয়েন হচ্ছ প্রতিনিয়ত, সবাইকে আমরা রিকোয়েস্ট করব তোমরা বিগত ক্লাসগুলো ফ্রিতে ইউটিউবে গিয়ে দেখে নাও বেসিক ডেভেলপমেন্টের জন্য। আমরা সব ক্লাস কিন্তু বেসিকের উপর ডিপেন্ড করে নিচ্ছে, আমাদের সব ক্লাসের বেস পয়েন্ট হচ্ছে বেসিক, ঠিক আছে? যেগুলো খুব কম আলোচনা হচ্ছে আমরা সেই আলোচনাগুলো দিয়েই ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো তোমরা ইংলিশ, ইকোনমিক্স, আইসিটি সকল বিষয় ইউটিউবে গিয়ে দেখে নেবা। আমরা আজকে আসবো জাবাদার প্রকারভেদ। জাবাদাকে দুই ভাগে ভাগ করা যায়, বিশেষ জাবাদা, আরেকটা হচ্ছে সাধারণ জাবাদা, আর প্রকৃত জাবাদা, একই কথা। আর নর্মাল জাবাদা, সাধারণ জাবাদা বলুক বা প্রকৃত জাবাদা বলুক, একই কথা। আর এক ধরনের জাবাদা আছে বিশেষ জাবাদা। তো বিশেষ জাবাদা কাকে বলে, সাধারণ জাবাদা কাকে বলে, এখানে যদিও বিষয়টা এখানে আমরা আনি নাই, কিন্তু এটাও একটা পার্থক্য আছে যে বিশেষ জাবাদা যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হচ্ছে, বারবার হয়, খুব বেশি সংখ্যক বার হয়, ঠিক আছে? তো ওই জাবাদাগুলোকে মানে স্পেশালি বিশেষ জাবাদার ইংলিশ কি জানো? স্পেশাল জার্নাল। তো আমরা বলি না এই ব্যক্তিটা অনেক স্পেশাল, এই কলমটা অনেক স্পেশাল। স্পেশাল মানে কি, সেটা অন্যদের মতো না, অন্যদের থেকে একটু আলাদা। ঠিক সেম এই বিশেষ জাবাদাগুলো অন্য চেয়ে আলাদা, সাধারণের চেয়ে আলাদা, ঠিক আছে? এই লেনদেনগুলো বারবার হয়। তো ধরো নাও আমি একটা জাবাদায় যদি যতগুলো, বা আমার প্রতিষ্ঠানের নিশ্চয়ই ক্রয় অনেকবার হবে, বিক্রয় অনেকবার হবে, সম্পদ কি বারবার হয় ক্রয় হবে? নিশ্চয়ই না, ঠিক আছে? তো আমি যদি আমার প্রতিষ্ঠানে বারবার হচ্ছে এবং কম সংখ্যক হচ্ছে, এগুলো সবগুলো মিলে একটা খাতাই মেনটেন করি, তাহলে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এটা একটু সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়। তাই যে লেনদেনগুলো বারবার হচ্ছে এবং যে লেনদেনগুলোর গুরুত্ব আমাদের কাছে স্পেশাল, বিশেষ, যারা, তাদের জন্য আলাদা করে করা হয় বিশেষ জাবাদা। আর এই বিশেষ জাবাদাকে টোটাল 8 ভাগে ভাগ করা যায়। আমরা এখানে 8 ভাগে ভাগ করেছি। তোমরা দেখো, ক্রয় জাবাদা, বিক্রয় জাবাদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল জাবাদা, প্রদেয় বিল জাবাদা, নগদ প্রাপ্তি জাবাদা, নগদ প্রদান জাবাদা, ঠিক আছে? টোটাল এই 8 ভাগে করা হয়। আর আমেরিকান হিসাব বিজ্ঞানে এটা আরো অনেক শর্ট করা হয়েছে। তারা নগদান বই, এই নগদ প্রাপ্তি প্রদান করে, তারপর এখানে ফেরত, প্রাপ্য বিল, এগুলো ওরা প্রস্তুত করে না। তো আমরা টোটাল যেটা জানলে পরিপূর্ণ আলোচনাটা হবে সেগুলো এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? তো সাধারণ বা প্রকৃত জাবাদায় সেটা 7 ধরনের সাধারণ বা প্রকৃত জাবাদা দেখা যায়। তাহলে বিশেষ জাবাদা টোটাল 8 প্রকার, সাধারণ বা প্রকৃত জাবাদা 7 প্রকার। সাধারণ বা প্রকৃত জাবাদায় কি আছে? প্রারম্ভিক জাবাদা, দাখিলা মানি জাবাদা, স্থানান্তর, এটা হচ্ছে স্থানান্তর জাবাদা, সমন্বয় জাবাদা, বিপরীত জাবাদা, ভুল সংশোধনী জাবাদা, সমাপনী জাবাদা, দ্বারে সম্পত্তি ক্রয় ও বিল প্রত্যাখ্যান জনিত দাখিলা। দেখো, প্রাপ্য বিল জাবাদা এখানে আসবে। প্রাপ্য বিল জাবাদা হচ্ছে বিশেষ জাবাদা, কিন্তু প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যান হয় সেটা হচ্ছে প্রকৃত জাবাদা। তাহলে একটা লেনদেন বলে তোমাকে বলতে পারে এটা কি বিশেষ জাবাদায় অন্তর্ভুক্ত হবে নাকি এটা প্রকৃত বা সাধারণ জাবাদায় অন্তর্ভুক্ত হবে। এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে হতে পারে, মানে প্রশ্নটা বলতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আজকে তোমাদের এইটুকু আলোচনায়, মানে কোনটা কয় প্রকার, এখানে কি কারো কোনো সমস্যা আছে আমাকে যদি জানাও। জাস্ট আমরা এখানে বেশি কিছু আলোচনা করি নাই, সবগুলো আলাদা আলাদা। এবং ক্রয় জাবাদা কেন করা হয়, বিক্রয় জাবাদা কেন করা হয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো আলাদা আলাদা আছে। তো আমরা সেগুলো আলোচনা করব। এখানে আছে মানে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। এখানে শুধু আমরা আলোচনা করছি কি জাবাদা কত প্রকার, আর জাবাদা কত প্রকার আর কি কি, এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আমরা একটু কমেন্ট চেক করি। মোহাম্মদ রিফাতুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তোমরা একটু শেয়ার করে দাও, তোমরা শেয়ার করলে একটু ভালো হবে। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও,
বেশিক্ষণ ক্লাস করাবো না, আমরা খুব অল্প সংখ্যক ক্লাস করাবো, বেশিক্ষণ টাইম নিব না, 1 ঘন্টার মধ্যে তোমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে? তোমাদের অনেক চাপ আমরা জানি, কোচিং এ পড়া অনেক বেশি, যেহেতু 3টা করে ক্লাস চলতেছে এখন বর্তমানে। তো আমরা ওইটা মেনটেন করব যে তোমরা যাতে বাসায় তোমাদের পড়াগুলো ঠিক রাখতে পারো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। নাই স্যার, সমস্যা যদি না থাকে এই জিনিসটা একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নাও, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। একটু স্ক্রিনশট নাও। একজন বললো বিশেষ জাবেদায় নগদান বই আসবে কিনা। বিশেষ জাবেদায় নগদান বই অবশ্যই আসে। বিশেষ জাবেদা তখন এটা, এই যে নগদ প্রাপ্তি প্রদান, যারা আমেরিকান হিসাব বিজ্ঞানের 2টা ওয়ার্ড নগদ প্রাপ্তি প্রদান না করে ব্রিটিশ অ্যাকাউন্টিং এ তখন নগদান বই করতো আর কি। ঠিক আছে? তো আমরা এখানে সম্পূর্ণ আলোচনাটা নিয়ে আসছি, জাস্ট আর কিছু না। মানে আর কি কি আছে এই জিনিসটা, এটার স্ক্রিনশট নিছো? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝাই দিচ্ছি। আজকে তোমাদের একটি কুইজ হবে। আমরা স্বাভাবিকভাবে তোমাদেরকে আনসার, সবসময় আনসার বলে দিই, তোমরা জানো। যারা যারা এই পর্যন্ত কুইজে অংশগ্রহণ করছো তারা পোস্ট হয়েছে, এবং আহ, কয়েকজনের গিফট দেওয়া হয়েছে, কয়েকজনের গিফট পেন্ডিং আছে, দিয়ে দেওয়া হবে। তবে এটা মাইন্ডে রাখো, আজকে যে কুইজটা হবে, তো সবাই আমি যে টপিক যেভাবে বলবো, তোমরা আসলে আমি যেভাবে বলতেছি ওই রুলস গুলো অনেক সময় ঠিক সেম ভাবে ফলো করতেছো না। ঠিক আছে? যেমন আমি গত ক্লাসে যে যাকে বললাম যে পাচ্ছে, সে কিন্তু তাকে বললাম আমাদের পেজে যোগাযোগ করে আর ওকে ওইভাবে একটু প্রেজেন্ট করার জন্য। তারপরও এটা অনেক সময় বুঝতে পারেন এটা কে। ঠিক আছে? সে কমেন্টে রিপ্লাই করে, কিন্তু ওটা না বুঝতে পারার কারণে অনেক সময় তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। ঠিক আছে? তো একটু আমি যে প্রসেসটা বলবো, সেই প্রসেস আবার তারা পরবর্তীতে বলে যে স্যার আপনার এটা বলছিলেন, এটা কিন্তু হয় নাই। ঠিক আছে? তা আমরা যে টাইমটা দিব ওই টাইমের মধ্যে আমরা যে সিস্টেমটা বলবো ওই সিস্টেমটা তোমরা ফলো করবা। আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আজকে আমি বেসিক গুলো আমি পড়াবো, আর স্ক্রিনশট নিতে বলবো কোয়েশ্চেনটার। কোয়েশ্চেনগুলোর আনসার তুমি নিজে করে আমাদেরকে গ্রুপে পোস্ট করবে। তা আমরা ওইখানে পোস্ট করা থেকে আমরা নির্ধারণ করব কে এখানে সবচেয়ে ঠিক মতো আনসার করছে আর কি। ঠিক আছে? অথবা আমরা তোমাদের আনসারটা এখানে দেখবো, আগে আমরা বেসিকটা শেষ করি, তারপর সিদ্ধান্ত নেব। একটু দেখো বিষয়টা। এই যে টোটাল 8 রকমের আমরা বিশেষ জাবেদা পেলাম, এই বিশেষ জাবেদা থেকে যত রকমের কোয়েশ্চেন হতে পারে সবগুলো বিষয় এখানে আলোচনা আছে। একটু মনোযোগ দাও। তোমাকে যেটা বিক্রয় জাবেদা বলে, একটা কালার নেই, বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কেন করা হয়? যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয়, দেখো, বাকিতে বা ধারে পণ্য বিক্রয়, বাকিতে বা ধারে পণ্য বিক্রয়, বাকিতে ক্রয়, অথবা ধারে বিক্রয়। ক্রয় বিক্রয় বাকিতে হলে এগুলো বিক্রয় জাবেদায় আসবে। তাহলে বিক্রয় জাবেদায় কোন টপিক গুলো আসে? বাকিতে বা ধারে পণ্য ক্রয় বিক্রয়। পণ্য, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানো? এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, অনেকে এটা বুঝে না, পণ্য। এখানে আমি পণ্য বলছি, সম্পদ নয়। পণ্য এবং সম্পদের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? পণ্য কি, সম্পদ কি? দেখে আমাকে জানাও তো, পণ্য কি আর সম্পদ কি? কোনগুলোকে আমি পণ্য বলবো আর কোনগুলোকে সম্পদ বলবো, একটু আমাকে জানাও তো। পণ্য এবং সম্পদের পার্থক্য কি?
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু কমেন্টে জানাও পণ্য এবং সম্পদের পার্থক্য কি। কেউ বলবা? যদি না বলো এটা বলে দাও যে ভাই বলতে পারবো না। একটু কমেন্টে আনলে জানাও পণ্য এবং সম্পদের পার্থক্য কি। আমরা এখানে বলছি বাকিতে বা ধারে পণ্য বিক্রয়, ঠিক আছে? তাহলে পণ্য বিক্রয় এখানে কিন্তু আমি বলতে পারতাম সম্পদ বিক্রয়। ধারে পণ্য, ধারে বিক্রয় হলে যে এখানে আসবে সেই বিষয়টা এরকম না। ধারে পণ্য বিক্রয় হতে পারে। তাহলে পণ্য এবং পণ্য এবং সম্পদ এদের মধ্যে পার্থক্যটা কি? একজন কমেন্ট করেছে হয়তো ওই স্বামী, বিক্রয়ের জন্য কিনলে পণ্য হয়, ভবিষ্যতে ব্যবহারের জন্য কিনলে সম্পদ হয়। গুড, রাইট। ভবিষ্যতে ব্যবহারের জন্য, রাইট। এখানে মেন ফ্যাক্ট হচ্ছে ব্যবহার, ঠিক আছে? তো ব্যবহার যদি তুমি করো, ভবিষ্যতে তুমি যদি তোমার ব্যবহারের জন্য কিনো তাহলে এটা কি সম্পদ। আর তুমি যদি বিক্রয়ের জন্য কিনো ওটা কি পণ্য। তাহলে পণ্য হতে হবে ভাইয়া। এখানে আমি যদি বলি ধারে যন্ত্রপাতি ক্রয়, ধারে যন্ত্রপাতি বিক্রয়, এটা কি বিক্রয় জবাদায় আসবে? না স্যার, কারণ যন্ত্রপাতি কি নয়, পণ্য নয়। আবার হ্যাঁ, প্রশ্নকর্তা এমন ভাবে প্রশ্নটা করছে, উপরে দোকানটা দেখে মনে হচ্ছে এটা কি যন্ত্রপাতির দোকান। যদি যন্ত্রপাতি মানে এটা যন্ত্রপাতি ক্রয় বিক্রয় হয় এই টাইপসের দোকানটা, তাহলে যন্ত্রপাতি যদি ক্রয় বিক্রয় হয় তাহলে কিন্তু ওই ওই দোকানের জন্য যন্ত্রপাতি কি পণ্য। তখন ওই যন্ত্রপাতি বিক্রয়টা পণ্য বিক্রয় হিসেবে দ্বারে যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় জাবাদায় আসবে। তাহলে বাকিতে বা দ্বারে পণ্য বিক্রয়, পণ্য ওয়ার্ডটা মাথায় রাখবা। সেকেন্ড, এখানে মনে রাখতে হবে বিক্রয় জাবাদার উৎস দলিল। উৎস দলিল মানে কোনটার উপর বেস করে বিক্রয় জাবাদা করা হয়, কিসের উপর বেস করে করা হয়? চালান। আমরা জানি চালান কাকে বলে? দ্বারে ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। দ্বারে ক্রয় বিক্রয়ের জন্য করা হয় চালান। ওকে, তো ওই চালান থেকে করা হয় বিক্রয় জাবাদা। তাহলে আমাদেরকে বলতে হবে যদি বিক্রয় জাবাদার উৎস দলিল কি বলে, আমরা কি বলবো? চালান বলবো। কি বলবো? চালান। এখন আসো, বিক্রয় জাবাদা ছকে কলাম থাকে কয়টি? আমরা এদিকে এদিকে একটু বেশি লেখার কারণে একটু সমস্যা হয়েছে। তো এদিকে দেখো, এদিকে কতটা বলা আছে। বিক্রয় জাবাদার চোখে কলাম থাকে 6টি। কয়টি? 6টি। যা অন্তর্ভুক্ত হয় না নগদে পণ্য ক্রয়। পণ্য ঠিক আছে, কিন্তু নগদে হবে না। এটা কোথায়? নগদে পণ্য ক্রয়, নগদ প্রদান জাবাদায়, ঠিক আছে? নগদে সম্পদ ক্রয়, নগদে সম্পদ ক্রয় এটা আসবে না। এটা কোথায় যাবে? নগদ প্রদান জাবাদায়। নগদ প্রদান প্রাপ্তিতে কি আসবে আরো একটু আমরা ডিটেলস এদিকে বলবো। তবে এক কথায় নগদে পণ্য ক্রয় যা আর নগদে সম্পদ ক্রয় এগুলো কোনো কিছু বিক্রয় জাবাদায় আসবে না। নগদে পণ্য ক্রয় কেন আসবে না? কারণ এখানে বলছে ধারে হতে হবে। নগদে সম্পদ ক্রয় কেন আসবে না? কারণ এখানে বলছে সম্পদ হলে চলবে না। আবার ধারে সম্পদ ক্রয়ও আসবে না। এখানে ধারে ক্রয়, কিন্তু ধারে কি কিনছে? সম্পদ। সম্পদ হলে তো আসবে না। তাহলে ধারে সম্পদ ক্রয় কোথায় যাবে? সাধারণ বা প্রকৃত জাবেদা। ধারে সম্পদ ক্রয় কোথায় যাবে? সাধারণ বা প্রকৃত জাবেদা। কথা কি বুঝছো এটুকু? তাহলে বিক্রয় জাবেদা আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট আসে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার মধ্যে আসো, ক্রয় জাবেদার ছকে কলাম কয়টি? 5টি। ক্রয় জাবেদার ছকে কলাম কয়টি? 5টি। নোট করে ফেলো তোমরা যারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। অনেকজনের দেখা যায় যে কি এটা স্ক্রিনশটটা তোমাদের মোবাইলেই থেকে যায়, তুমি আর এটা পড়ো নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় এটা দেখা যায়। তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এটা পড়তে হবে। পড়ার জন্য তুমি এখন কি করতে পারো, যেটা ইম্পর্টেন্ট নোট আমাদের যেটা অলরেডি পড়তে পড়তে তোমার শেখা হয়ে যাবে, সেটা হচ্ছে তুমি যে ইম্পর্টেন্ট টপিকটা পাচ্ছ সাথে সাথে নোট করে ফেলো। তুমি যত লিখবা তত তোমার মাথায় এটা কিন্তু সেট হয়ে যাবে। তো তুমি বিক্রয় জাবেদায় গড় কয়টি? 6টি। ক্রয় জাবেদায় গড় কয়টি? 5টি। কথা কি বুঝছো? আর ক্রয় জাবেদার উৎস দলিল তাও চালান। দ্বারে ক্রয় বিক্রয় জন্য চালান করা হয়। তাই বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা দুটোটার উৎস দলিল হচ্ছে কি? চালান। কথা কি এটুকু বোঝা গেছে? এরপর আসো, এখানে কি আসবে? বাকিতে বা দ্বারে পণ্য ক্রয়। এখানে বিক্রয় আর এখানে ক্রয়, আর কোনো পার্থক্য নাই।
এখানেও পণ্য হতে হবে, কি আসবে না, নগদে পণ্য বিক্রয় আসবে না, কারণ এটা যাবে নগদ প্রাপ্তিতে। নগদে সম্পদ বিক্রয় আসবে না, কারণ এটা যাবে নগদ প্রাপ্তিতে। ধারে সম্পদ বিক্রয়ও আসবে না, এটা যাবে সাধারণ বা প্রকৃত যাবতায়। ধারে সম্পদ ক্রয় বিক্রয়, মাইন্ড ইট, ধারে সম্পদ ক্রয় বিক্রয় সাধারণ বা প্রকৃত যাবতায় যাবে। আমি আবার বলছি, ধারে সম্পদ ক্রয় বিক্রয় সাধারণ বা প্রকৃত যাবতায় যাবে, ঠিক আছে। আর নগদ ক্রয় নগদ প্রদানে যায়, নগদে সম্পদ ক্রয় তাও নগদ প্রদান, নগদে বিক্রয় নগদ প্রাপ্তিতে যায়, নগদে সম্পদ বিক্রয় তাও নগদ প্রাপ্তিতে, ঠিক আছে। তাহলে এটুকু কোনো প্রশ্ন আছে? বিক্রয় যাবদা ক্রয় যাবদা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, দ্রুত জানাও। তোমরা অনেক রেসপন্স স্লো করতেছো, যার কারণে আমাদের টাইমটা অনেক স্পিডে চলে যায়। অলরেডি 30 মিনিট প্রায় হয়ে গেছে, তো আমাকে একটু জানাও। ক্রয় বিক্রয় যাবদায় কারো কোনো সমস্যা আছে? হোমো না স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা এরপরে যাই বিক্রয় ফেরত। দেখো বিক্রয় ফেরত, এই বিক্রয় ফেরতে তোমাদের উৎস দলিল, ক্রেডিট নোট বা পাওনা চিঠি। ক্রেডিট নোট তোমরা 9-10 অনেকবার করছো। ক্রেডিট নোট, ওই ক্রেডিট নোটের উপর বেস করে বিক্রয় ফেরত যাবাদা করা হয়। তাহলে তোমাকে যদি বলে বিক্রয় ফেরত যাবাদা, উৎস নোট কি, উৎস দলিল কি, ক্রেডিট নোট। ক্রেডিট নোটের আরেকটা নাম হচ্ছে পাওনা চিঠি। এখানে কি আসে, বাকিতে বা দ্বারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, পণ্য হতে হবে। যখন পণ্য ফেরত আসে, গ্রহণ করো, তোমার কাছে আসে পণ্য ফেরত গ্রহণ, ঠিক আছে, তখন এটা বিক্রয় ফেরত আসবে। আর কি কি আসবে না, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত। যদি নগদে বিক্রি করো এমন কোনো ফেরত আসে তাহলে সেটা আসবে না। বাকিতে বিক্রি করছো ফেরত আসছে সেটা আসবে। বিক্রয় ফেরত যাবদা প্রস্তুত করা না হলে দ্বারে বিক্রয়কৃত পণ্য ফেরত লিপিবদ্ধ করা হয় সাধারণ বা প্রকৃত যাবদায়। যখন বিক্রয় ফেরত যাবদা কোনো কোনো প্রতিষ্ঠান বিক্রয় ফেরত যাবদা প্রস্তুত করে না, তখন বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সে কোথায় লিখবে, সাধারণ বা প্রকৃত যাবদায়। সাধারণ বা প্রকৃত যাবদায়, এটা একটু বুঝছো। আমি আবার রিভিউ করতেছি। বিক্রয় ফেরত যাবদার উৎস দলিল ক্রেডিট নোট, বিক্রয় ফেরত যাবদার উৎস দলিল ক্রেডিট নোট। ক্রেডিট নোটের আরেকটি নাম কি, পাওনা চিঠি। তাহলে এখানে কি কি অন্তর্ভুক্ত হবে, আগে যে পণ্যগুলো তুমি বিক্রি করছো, আগে যে পণ্যটা বিক্রি করছো যেটা বিক্রয় যাবদায় ছিল, ওই পণ্যটা যদি ফেরত আসে, ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে এখানে আসবে। নগদে বিক্রয়কৃত ফেরত আসলে হবে না। আর বিক্রয় ফেরত যাবদা যদি কেউ না করে, তখন ওই বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, বিক্রয় যেহেতু ও বিক্রয় ফেরত যাবদা করে না, ঠিক আছে, অনেক হিসাব বিজ্ঞান এটা করে না, তখন এরা এগুলো কোথায় কোথায় রাখে, সাধারণ বা প্রকৃত যাবদায় লিখে। কথা কি ক্লিয়ার? এরপরে সেম টপিক ক্রয় ফেরত। ক্রয় ফেরতের উৎস দলিল বিপরীত, এখানে ক্রেডিট নোট, এখানে ডেবিট নোট। ডেবিট নোটের আরেকটা নাম হচ্ছে দেনা চিঠি। ডেবিট নোটের আরেকটা নাম কি, দেনা চিঠি। নামগুলো মনে রাখবেন, নামগুলো থেকেও এমসিকিউ আসতে পারে। ক্রেডিট নোটের একটি নাম পাওনা চিঠি, ডেবিট নোটের একটি নাম দেনা চিঠি। কথা কি বুঝছো? ওকে। এরপরে এখানে কি আসে, আগে যে বাকিতে তুমি ক্রয় করছিলা, দ্বারে বিক্রয় করছিলা, ওই ক্রয়কৃত পণ্য ফেরত যদি দাও, তুমি যদি আগে যেগুলো কিন্তু ওখানে ভালো পড়ে নাই ওগুলো যদি ফেরত দিয়ে দাও, তখন ওইটা ক্রয় ফেরত যাবদায় আসে। তো কি কি আসে না, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত, যদি এটা নগদে কিনছো এমন হয়। ক্রয় ফেরত যাবদায় যদি কেউ না করে, এগুলো কোথায় লিখবে, সাধারণ বা প্রকৃত যাবদায়। কথা কি বুঝছো? এটুকু কথা কি আমি বুঝাতে পারছি? তোমরা একটু আমাকে জানাও। আমি আবার একটু রিভিউ করি, মনোযোগ দাও, তারপর তোমাদের কমেন্ট আমরা দেখব। বিক্রয় ফেরত যাবদার উৎস দলিল কি, ক্রেডিট নোট। রেসপন্স করো, তুমি ওইখানে বসে বসে রেসপন্স করো, আমি তোমার সামনেই আছি, তুমি ওখানে আসো, তুমি রিপ্লাই দাও আমাকে, ঠিক আছে, আমি বিশ্বাস করতেছি তুমি রিপ্লাই দিচ্ছ। বিক্রয় ফেরত যাবদার উৎস দলিল কি, ক্রেডিট নোট। ক্রেডিট নোটের আরেকটি নাম কি, পাওনা চিঠি। তাহলে এখানে অন্তর্ভুক্ত হয় কি কি, আগে যেগুলো বাকিতে বিক্রয় করছি, আগে যে পণ্যগুলো বাকিতে বিক্রি করছি, এই পণ্যগুলো ফেরত যদি আসে, বিক্রয় ফেরত আসবে। ওকে। আর এখানে অন্তর্ভুক্ত হবে না কি কি, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত। আর একটা কথা মনে রাখবো, যারা বিক্রয় ফেরত যাবদা করে না, তারা বিক্রয় ফেরত হলে কোথায় লিখে, সাধারণ বা প্রকৃত যাবদায়। আর ক্রয় ফেরতের উৎস দলিল কি, ডেবিট নোট বা দেনা চিঠি। ডেবিট নোটের একটা নাম দেনা চিঠি, ক্রেডিট নোটের একটি নাম পাওনা চিঠি, ঠিক আছে, নামগুলো মনে রাখবা। তাহলে আর যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয়, আগে যেগুলো আমি ক্রয় করছিলাম,
এই ক্রয়কৃত পণ্য যদি ফেরত প্রদান করি তাহলে ক্রয় ফেরত জাবেদায় আসবে। আর কোনগুলো আসবে না? নগদে কিনছো যে এমন পণ্য যদি কাউকে ফেরত দাও, তুমি যদি নগদে কিনে থাকো ওই জিনিসগুলো আসবে না। আর ক্রয় ফেরত যারা করে না তারা এগুলো কোথায় লিখে? সাধারণ বা প্রকৃত জাবেদায়। বুঝছো? জিজুল হক, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি তুই আসস। বিদ্যুৎ নাই কিন্তু এই জন্য অনেক গরম লাগতেছে, এখানে প্রচুর গরম। ঠিক আছে, যাই হোক, আমরা এর পরের পয়েন্টে যাই। নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা কেন করা হয়, এটার উৎস দলিল কি? নগদ প্রাপ্তি জাবেদা ছকে অবিরত পদ্ধতিতে 9টি এবং কালীন পদ্ধতিতে 8টি। তুমি কি অবিরত পদ্ধতি আর কালীন পদ্ধতি জানো? আমাকে একটু বলো তো। অবিরত এবং কালীন, এই দুইটা পদ্ধতি কি জানো? এদের পার্থক্য কি? আমাকে একটু কমেন্টে জানাও তো। নাকি তুমি তোমার জীবনে ফার্স্ট টাইম শুনছো অবিরত এবং কালীন? জানো না বলতেছে নাকি? কেউই জানো না? আমি কিন্তু ক্লাসে আলোচনা করছিলাম, যারা প্রথম বর্ষে এসপিতে একদম শুরু থেকে ছিলে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, ফিফো লিফো যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা আহ, অবিরত মজুদ এবং কালীন মজুদ মজুদ পদ্ধতি, দুইটা পদ্ধতি নিয়ে আমরা কথা বলেছিলাম। ঠিক আছে, তো তোমাদের ওইদিকে যদি যাই তাহলে তো অনেক অনেক আলোচনা হয়ে যাবে। আসলে টপিকটা অনেক বড়। অনেক কমেন্ট করতেছে, আমি দেখতে পাচ্ছি। না স্যার, না স্যার, না স্যার, না স্যার, সব না। টপিকটা আসলে অনেক বড়, বুঝে নাই? ওকে, তোমরা যদি বলো আমরা একটু বুঝাতে পারি, কি বলো? কিন্তু আমাদের সময় চলে যাবে আর কি। শর্টকাট করে বলেন না একটু স্যার। জীবনটাই শর্টকাট করে দিচ্ছিস তোরা, শুধু শর্টকাট শর্টকাট। ঠিক আছে, আমি একটু করে বলতেছি, একটু মনোযোগ দে। এইটা আবার ডিস্টার্ব কেন করবো? দেখতেছি কি এটা হয়ে যাচ্ছে কি। এখানে দেখে, যেখানে লিখতে চাইছিলাম ওখানে সমস্যা হচ্ছে একটু। এখানে আশা করি তোমরা দেখতেছো অবিরত মজুদ ভার্সেস
কালীন মজুদ। ইংলিশে বলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর এটাকে বলা হয় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমি অলরেডি লিখে দিছি এটা লাস্ট পার্ট ভাই হবে না, লাস্ট পার্ট না, এটা বুঝাইতে তোদের সময় সব চলে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, তোরা যেহেতু না বলেছিস তাই আমি একটু আলোচনা করতেছি, একটু মনোযোগ দে, আশা করি বুঝতে পারবি। হ্যাঁ স্যার, একটু করে বুঝাই দেন। ওকে, বুঝাই দিচ্ছি, বলেন স্যার। ওকে, ধন্যবাদ। এখানে দেখো, এখান থেকে আসলে কোয়েশ্চেন আসে, আসলে এই জিনিসটা না জানলেও হয় না, এখান থেকেও এমসিকিউ কোয়েশ্চেন আসে, ঠিক আছে। অবিরত মজুদ পদ্ধতি মানে আমি এই পদ্ধতিতে মজুদ গণনা করা হয় বারবার, আর কালীনে মজুদ গণনা করা হয় একবার। ফার্স্ট পার্থক্য, অবিরত মজুদ পদ্ধতি, মজুদ গণনা। মজুদ মানে আমার প্রতিষ্ঠানে কত মজুদ আছে, এই মজুদ পদ্ধতিতে তারা বারবার প্রতিনিয়ত আপডেট পায়। বেসিক্যালি বড় প্রতিষ্ঠানগুলো এই ধরনের মজুদ পণ্যগুলো অ্যাপ্লাই করে অবিরত মজুদ পদ্ধতি, কারণ তাদের প্রয়োজন হয় রেগুলার আপডেটের, প্রয়োজন হয় রেগুলার কত পণ্য আছে, নতুন পণ্য আসবে, এখন শেষ হচ্ছে আবার লাগতেছে, এখন শেষ হচ্ছে আবার লাগতেছে, তাহলে তার রেগুলার জানার প্রয়োজন তার পণ্যের অবস্থানটা কেমন, মজুদ পণ্যের অবস্থানটা কেমন। কারণ যদি পণ্যের অবস্থানটা সে না বুঝে তাহলে নতুন কত অর্ডার দিবে সেটা সে বুঝবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে মজুদ গণনা করা হয় বারবার, এটা প্রতিনিয়ত মজুদ জানতে পারে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ প্রতিদিন জানতে পারে। কিন্তু কালীন মজুদ পদ্ধতিতে মজুদ গণনা করা হয় একবার। তারা পুরো হিসাব বর্ষ শেষ হলে লাস্টের দিন বসে তখন তারা জানতে চায় তাদের প্রতিষ্ঠানে মজুদ পণ্য কত, ঠিক আছে। আরেকটি পার্থক্য তোমাদেরকে বলি, অবিরত মজুদ পদ্ধতিতে পণ্যকে সম্পদ বিবেচনা করে, এরা পণ্যকে সম্পদ বিবেচনা করে। কালীন মজুদ পদ্ধতিতে পণ্যকে ব্যয় বিবেচনা করে। কি বিবেচনা করে? ব্যয় বিবেচনা করে। তাহলে অবিরততে পণ্যকে কিভাবে সম্পদ, আর কালীনে পণ্যকে কিভাবে ব্যয়। তোমরা নর্মালি পণ্যকে কিভাবে, ধরো আমি তোমাকে বললাম পণ্য ক্রয় করা হলো, তুমি বলবো যে কি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় কোন হিসাব? ব্যয়। এই যে তুমি ক্রয়কে ব্যয় বলতেছো, কোন পদ্ধতিতে বলতেছো জানো? কালীন মজুদ পদ্ধতিতে। তুমি আসলে জানতে না, তোমরা 9-10 থেকে যতই অ্যাকাউন্টিং করছো এবং এখনো করতেছো, প্রায় সবকিছুই কালীন মজুদ পদ্ধতিতে করা হয়। তো কালীন মজুদ পদ্ধতির বেসে বলা আছে, বেসিক টার্ম হচ্ছে তারা পণ্যকে ব্যয় ভাবে, তাই তুমি ব্যয় বলো। কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে এই জাবাদাটা কি হবে, পণ্য ক্রয়ের জাবাদাটা কি হবে, এটা কি তুমি জানো? এটা তোমার জানতে হবে। এরা কিন্তু ক্রয় ডেবিট করে না, কেন? কারণ এরা পণ্যকে ব্যয় ভাবে না, এরা পণ্যকে কিভাবে সম্পদ ভাবে। তাহলে এই দুইটা পার্থক্য কি বুঝছো? অবিরত আর মজুদ নিয়ে কি মোটামুটি আইডিয়া হয়েছে? অবিরত আর মজুদ নিয়ে, অবিরত মজুদ হচ্ছে যে পদ্ধতিতে মজুদ কয়বার গণনা করা হয়? বারবার। আর কালীন মজুদ হচ্ছে যে পদ্ধতিতে মজুদ একবার গণনা করা হয়। আর অবিরত মজুদ পদ্ধতিতে মজুদকে কিভাবে সম্পদ ভাবে, কালীন মজুদ পদ্ধতিতে পণ্যকে কিভাবে ব্যয় ভাবে। এইটুকু পর্যন্ত বুঝছো? দেখে আমাকে জানা হতো এই দুইটা লাইন, মানে আমি যে পার্থক্য বললাম অবিরত এবং কালান্তিক বা ওই কালীন মজুদ, কালান্তিক বা কালান্তিক বলে অনেক সময়, চলে আসছে ক্লাসে বলতে বলতে। এই দুইটার পার্থক্য কি তুমি বুঝতে পারছো? এই দুইটার পার্থক্য কি তুমি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও তো। সাবরিনা সুলতানা ধন্যবাদ। হ্যাঁ স্যার বুঝছি। তাহসিন ধন্যবাদ। স্যার ওকে।
হৃদি চৌধুরী, ধন্যবাদ স্যার। আমরা এরপরে যেটা জাবদাই পার্থক্য, যে এটা ক্রয় বললে এরা ক্রয় বললে জাবদাই, যেটা আমাদের এমসিকিউ আসবে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা একটু দেখো। আমরা এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা একটু মুছে দিই। তোমাদের আশা করি মনে আছে আমরা কি বলছিলাম। আমি জাবাদায় চলে আসি। এটা ধরো কালীন বা কালান্তিক, আর এটা ধরো অবিরত। আমি যদি বলি পণ্য ক্রয়, জাবাদা কি হবে? তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে। পণ্য ক্রয়ের জাবাদাটা কি হবে? কালীন এবং অবিরত। আশা করি আমার কনসেপ্ট হচ্ছে আমরা লাস্ট পার্ট দরকার হলে আবার 3 বার লিখবো, কোনো প্রবলেম নাই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ক্লাসটা হবে ওই ক্লাসে তুমি 1 ঘন্টা সময় যে আমাকে দিবা, ওখানে তোমার কিছু বুঝে যেতে হবে, এখানে তোমার মাথায় কিছু নিয়ে যেতে হবে। এই জিনিসটা তুমি আমি নিজেই চিন্তা করি ওটা, আর তুমি নিজে চিন্তা করবা তুমি যে 1 ঘন্টা সময় দিলা, তুমি এখান থেকে কি জিনিস শিখতে পারছো। ঠিক আছে? তো কালীনে তারা কি করে, যেটা অলরেডি আমরা আগে দিয়ে আসছি জাবাদা, সেই জাবাদাটা আমরা কি দিতাম বলতো? ক্রয় হিসাব, নগদান হিসাব, এই জাবাদাটা দিতাম, তাই না? কিন্তু অবিরততে কি দিবে জানো? তারা বলবে ক্রয়ের জায়গায়, তারা ক্রয় বলবে না, তারা বলবে মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ কালান্তিক এবং অবিরত এদের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে এরা পণ্যকে কালীন একটু আগে বলছি, এরা পণ্যকে কিভাবে ব্যয়, এরা পণ্যকে কিভাবে, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নীল কালারটা? কালার এটা দেখা যাচ্ছে, নীল কালারটা আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আর অবিরত এরা পণ্যকে কিভাবে সম্পদ, একটু আগে বুঝাইছি, যার কারণে আমার জাবাদাই চেঞ্জটা আসছে। কি চেঞ্জ? এরা বলতেছে ক্রয় ডেবিট, কেন? কালীন পদ্ধতিতে সব পণ্যকে কিভাবে ব্যয় পাবে। এরা বলতেছে মজুদ পণ্য ডেবিট, কেন? কালীন পদ্ধতিতে না, আমরা এখন অবিরত পদ্ধতিতে, আর অবিরত পদ্ধতিতে মজুদ পণ্য লিখতে হবে, ক্রয় লিখা যাবে না, মজুদ পণ্য লিখতে হবে। এখানে ক্রয়ের নামে কোনো হিসাব হবে না, এরা ব্যয় হিসাব পাবে না, এরা পণ্যকে কিভাবে সম্পদ পাবে, তাই সম্পদ হিসাবে মজুদ পণ্যকে আনবে, তারা ক্রয় লিখবে না। বলতো জাবাদাটা বুঝছো কিনা? বলতো জাবাদাটা বুঝছো কিনা? তোমরা অনেকেই আজকে একটা নতুন জিনিস জানতে পারছো, যারা না বলছো যে পণ্য ক্রয়ের নতুন জাবাদা। পণ্য ক্রয়ের নতুন জাবাদা কি? মজুদ পণ্য ডেবিট, নগদ ক্রেডিট। তোমরা সবাই জানতা ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট। হ্যাঁ, এটা রাইট। এটা কোন পদ্ধতিতে? কালান্তিক মজুদ পদ্ধতিতে। আর অবিরত মজুদ পদ্ধতিতে এখানে ক্রয় ডেবিট হয় না, এখানে কি ডেবিট হয়? মজুদ পণ্য ডেবিট। কথা কি বুঝছো? আমার কথা কি ক্লিয়ারলি বুঝে গেছে? ওকে, ধন্যবাদ। বুঝছি। ওকে, ধন্যবাদ। এখন দেখো, এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র ক্রয়ের সাথে না, এটা যদি আমরা ক্রয় ফেরত বলি, যেমন আমি আরেকটু দিই, আরেকটা বলি, ক্রয় ফেরত। লাল কোথায়? আসো। ওকে, ক্রয় ফেরত। কালান্তিকে জাবাদা কি হবে? কালান্তিকে জাবাদা কি হবে? কালান্তিক মানে আগেরটা, ঠিক আছে, তোমরা যেটা জানো। তাহলে ক্রয় ফেরতের জাবাদা কি হবে? প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এটা হচ্ছে
ক্রয় ফেরতের জাবেদা। আর অবিরততে কি হবে বলতো জাবেদাটা? এরা প্রদেয় হিসাব বলবে, এদের কোনো প্রবলেম নাই, কিন্তু এরা ক্রয় বলবে না। এরা যেখানে ক্রয়, এই যে ক্রয়, এর এখানে অ্যালার্জি, এ ক্রয় বলবে না। যেমন এই ক্রয়, অ্যালার্জি, ক্রয় না বলে তারা কি বলতেছে? মজুত পণ্য। এই যে ক্রয়, এখন এরা ক্রয় বলবে না, তারা কি বলবে? তারা বলবে লালাস মজুত পণ্য, মজুত পণ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ তুমি কি বুঝতে পারতেছো? যেখানে ক্রয় সেখানে তারা কি লিখে? মজুত পণ্য লিখে। তাহলে ক্রয় ফেরতের একটি আমরা জাবেদা জানতে পারলাম, যেগুলো এমসিকিউতে আসে। অবিরত মজুত পদ্ধতিতে ক্রয় ফেরতের জাবেদা কি হয়, অবিরত মজুত পদ্ধতিতে ক্রয়ের জাবেদা কি হয়, এগুলো অনেকবার আসছে। তো এগুলো একটু বেসিক গুলো ক্লিয়ার রাখবা। ক্রয় ফেরতের জাবেদা, ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট। আর এখানে প্রদেয় হিসাব থাকবে ক্রয়ের জায়গায়। ইভেন ক্রয় পরিবহন থেকে শুরু করে এরা ক্রয় বলবেই না। যেখানেই ক্রয়, এরা কি বলবে? মজুত পণ্য। ঠিক আছে, পার্থক্যটা মনে রাখবা। নেক্সট আমরা যাব বিক্রয়। নেক্সট কিসে যাব? বিক্রয়। আমরা আবার চলে আসি এখানে। ধরে নাও নগদ বিক্রয় 1,00,000 টাকা, প্যাকেটে আছে, যার ক্রয় মূল্য 95,000 টাকা। নগদে বিক্রয় 1,00,000 টাকা, যার ক্রয় মূল্য 95,000 টাকা। এখন আমরা আছি বিক্রয়ে। ক্রয় কমপ্লিট, ক্রয় কমপ্লিট। এখন আমরা আছি বিক্রয়ে। একটু মনোযোগ দাও। বিক্রয়ে জাবেদা কি হবে? কালান্তিকে। এটা হচ্ছে কালান্তিক, এটা কালান্তিক। আর এটা কি? অবিরত। জাবেদা কি হবে? কালান্তিক মানে আগেরটা। তাহলে আগের জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা দিছে কেন জানো? টাকার একটা কাজ আছে এখানে। এখানে হবে এই 1,00,000 টাকাটা। এই যে 95,000, এটা এটা কোন মূল্য? ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যর কোনো কাজ কালান্তিকে হবে না। তাহলে তোমাকে এটা এমসিকিউ আসতে পারে, কোন পদ্ধতি পণ্য বিক্রয়ের ক্রয় মূল্য লিপিবদ্ধ করে না? কালান্তিক। কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্যের বিক্রয় মূল্য লিপিবদ্ধ করা হবে, তারা ক্রয় মূল্যের জন্য কোনো জাবেদা দিবে না। জাবেদা হবে একটা। অবিরততে এই সেম জাবেদাটা, বিক্রয়ের জাবেদাটা দুইটা হয়ে যাবে। তারা প্রথম জাবেদা দিবে যে জাবেদা তুমি এখন দিছ, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1,00,000। তারা আরেকটি জাবেদা দিবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এখানে হবে 95,000 টাকা। তোমরা কি বুঝতে পারতেছো? এটা হচ্ছে বিক্রয় মূল্যের টাকা, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের টাকা। অর্থাৎ অবিরত মজুদ পদ্ধতিতে বিক্রয় মূল্যর সাথে সাথে ক্রয় মূল্যকেও লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তো ক্রয় মূল্যের জাবেদা কি? বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, কারণ এটা আমাদের পণ্য কিনতে টাকা যেটা গেছে এটা ব্যয়। আর মজুদ পণ্য আমাদের থেকে চলে যাবে, যেহেতু বিক্রয় করছি, মজুদ পণ্য ক্রেডিট। অর্থাৎ 1,00,000 টাকার যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি, তা আমি কিনছিলাম 95,000 টাকা দিয়ে। এই 95,000 টাকার একটা হিসাব, একটা জাবেদা অবিরততে দিবে, কিন্তু ওই 95,000 টাকার কোনো জাবেদা কালান্তিকে দিবে না। কথা কি বুঝছো? তাহলে অবিরততে বিক্রয়ের জাবেদা কয়টা হয়? দুইটা। একটা হচ্ছে বিক্রয় মূল্যের জাবেদা, যেটা আমরা আগে থেকে জানি, আর একটা হচ্ছে ক্রয় মূল্যের জাবেদা।
যেটা আমরা নতুন করে জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। বলো এটুকু বুঝছো কিনা? আমাকে একটু জানাও। আমরা আজকে তোমাদের কথা এদিকে গিয়ে আমাদের টপিকের ক্লাস সমস্যা নাই, আমরা পরবর্তী ক্লাসে টপিক নেক্সট টপিকে যাব, প্রবলেম নাই। তোমরা এটা বুঝছো কিনা বলো শুধু আমাকে। একজন এতক্ষণে বলতেছে এগুলো তো করছিলাম। হ্যাঁ করছিলাম, আমি তো শুরুতেই বললাম যে আমি ক্লাসে করাইছি, তোরা ভুলে যাস। আসলে সমস্যা হচ্ছে এটা, তোরা ভুলে যাস, কিন্তু আমরা করাইছি, এটা মনে তো থাকে। যেহেতু মজুদ পণ্য চ্যাপ্টারটা হইছে, মজুদ পণ্য চ্যাপ্টার যদি হয় তাহলে কেন এটা হবে না? মজুদ পণ্য করাইছি মানে অবশ্যই এই চ্যাপ্টারটার আলোচনা তখন ছিল। বুঝছি স্যার, ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বিক্রয় ফেরতের যাওয়া দাওয়া সেম। বিক্রয় আমি এখানে ক্রয় ফেরত দিছি, এখানে একটা বিক্রয় ফেরতের দিয়ে দিচ্ছি, তারপর ক্লাসটা শেষ করতেছি। এই অবিরতের ক্লাসটা আমাকে যদি বলে বিক্রয় ফেরত 50,000 টাকা, ক্রয় মূল্য 45,000 টাকা, কালান্তিক অবিরত। কালান্তিকে দিবে আগের মতো বিক্রয় ফেরতে যাবো দেখি, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা কত হবে? বিক্রয় ফেরতের টাকা, বিক্রয় ফেরত কত? 50,000, তাহলে টাকা হবে 50,000 টাকা। স্যার ক্রয় মূল্যের জন্য না, ক্রয় মূল্যের জন্য কোনো জাবাদা হবে না, কিন্তু অবিরততে কি হবে? তারা এই জাবাদাটা ঠিক সেম ভাবে দিবে, এখানে কোনো প্রবলেম নাই। অর্থাৎ তারা বিক্রয় ফেরতকে ডেবিট করবে, প্রাপ্য হিসাবকে ক্রেডিট করবে, 50,000 এই জাবাদাটা দিবে। সাথে সাথে তারা একটা এক্সট্রা জাবাদা দিবে, ওই যে একটু আগে যেটা ক্রয়ের জাবাদা দিছে এটার উল্টো জাবাদা। অর্থাৎ যেহেতু এখন বিক্রয় ফেরত আসতেছে, তাহলে আমাদের মজুদ পণ্য বেড়ে যাবে। তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কত টাকা হবে? 45,000 টাকা। বুঝছো ফেরতটা? অর্থাৎ অবিরততে এই যে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যটাও লিপিবদ্ধ হবে, আর কালান্তিকে শুধুমাত্র বিক্রয় মূল্য বা বিক্রয় ফেরতের এই জিনিসটা, আর অবিরততে বিক্রয় ফেরতের সাথে সাথে বিক্রয় ফেরতের ক্রয় মূল্যটাও হবে। ঠিক আছে, জাবাদা দুইটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, কি বলো? আর একটু বুঝা দেন না, এখন জয়েন হয়েছে তাই সমস্যা নাই। যারা এখন জয়েন হচ্ছ তারা অবশ্যই ইউটিউবে থাকবে, একটু দেখে নাও, ফেসবুকে থাকবে, ফেসবুকে দেখে নাও। তোমাদের জন্য ক্লাসগুলো তো থাকেই, আমরা রেখে দিই। যারা পরবর্তীতে জয়েন হচ্ছে বা পরবর্তীতে অনেকে পরবর্তীতে দেখে, এটা আমরাও দেখতে পাচ্ছি পরবর্তীতে দেখে, তো সমস্যা নাই, তুমি এখন দেখো বা পরবর্তীতে দেখো, ক্লাসগুলো রেগুলার করো। ক্লাস রেগুলার করলে তোমার জন্য উপকৃত হবে। যা যা ক্লাস হয়েছে সবগুলো শেষ করো। তো আমরা যেখানে ছিলাম একটু চলে আসি এইখানে, যে নগদ প্রাপ্তি জাবাদাই অবিরততে একটা কর বেশি হবে। কেন? নগদ প্রাপ্তি ওই যে বিক্রয় করলে হয় না, বিক্রয় করলে অবিরত পদ্ধতিতে একটা জাবাদা বেশি হয় না। নর্মাল তো একটা জাবাদা হয়, কিন্তু অবিরততে একটা জাবাদা বেশি হয়। তো তার জন্য একটা কাজ করতে হয়, ঠিক আছে, অবিরত। তাই অবিরততে নগদ প্রাপ্তির গড় কয়টি? 9টি। কালীন পদ্ধতি বা কালান্তিকে ওই একটা করতে হয় না, ক্রয় মূল্যের কোনো হিসাব কালান্তিকে রাখে না, তখন তার গড় কয়টি? 8টি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে মাথায় নিয়ে গেছে 8টি গড়। নগদ প্রাপ্তি জাবাদার গড় কয়টি বললে? 8টি। কিন্তু ভাই এখানে 8 নাই, অপশনে বলতেছে 9, 10, 11, 12। এ বলে কিরে এখানে তো বড় ভুল আসছে না। ভুল আসে নাই স্যার,
তোমার জানাটা সম্পূর্ণ না। আমি বারবার তোমাদেরকে ক্লাসে বলি বা এখানেও বলি, হিসাব বিজ্ঞান সম্পর্কে যখন তুমি কিছু জানবা, অর্ধেক জানা কিছু না জানার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। তুমি একদম কিছু না জানো, তুমি আস্তে আস্তে সঠিক পথে যেতে পারবা। কিন্তু তুমি যদি জানো, উল্টাপাল্টা জানো, ভুল জানো, তাহলে তুমি কিন্তু বেশি দিন যেতে পারবে না। হিসাব বিজ্ঞানকে তখন শুধু তুমি নিবা যে ভাই কোনোভাবে আমি পাস করতে পারলেই হচ্ছে, কোনোভাবে প্লাস পাইলেই হচ্ছে, ঠিক আছে, ভার্সিটির জন্য আমার অত বেশি টেনশন নাই। ঠিক আছে, তো আমরা এত বেসিক গুলো কেন পড়াচ্ছি? আমাদের এই বেসিক গুলো পড়ানোর কারণ একটাই, আমাদের টার্গেট এসএসসি প্লাস ইউনিভার্সিটি। তোমরা জানো আমরা আমরা প্রায় সময় তোমাদেরকে একটা প্রতিষ্ঠানের কথা বলি, এই যে এই কোনায়, এদিকে এই কোনায় আমাদের আছে বিজেড। ঠিক আছে, তো বিজেডের একটাই উদ্দেশ্য তোমাদেরকে ভার্সিটিতে অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যাওয়া। তো আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদেরকে প্রায় প্রস্তুত করার জন্য বেসিকটা এখানে শেষ করতেছি। ঠিক আছে, এই পড়াগুলোই কিন্তু থাকবে ওখানে। ঠিক আছে, তুমি ভাই বিশ্বাস করার দরকার নেই, যারা অলরেডি এর মধ্যে পরীক্ষা দিছে তাদের সাথে পরিচিত থাকলে জিজ্ঞেস কর, ক্লাস দেখা, আমাদের তো লাইভ ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখা, এগুলো ভার্সিটির কোয়েশ্চেনে আছে কিনা, দরকার আছে কিনা, সেগুলো তুমি নিজেই যাচাই করো। যাই হোক, আমি যেটা বলছিলাম, যেহেতু অবিরততে ক্রয় মূল্যের জন্য আলাদা হিসাব রাখা হয়, তাই অবিরততে 9টি ঘর হবে। কালীনে যেহেতু ক্রয় মূল্যকে আলাদা কোনো গড় করা হয় না, তাই গড় 8টি হবে, তাই মনে রাখবা। আর নগদ প্রদান যাবে, তাহলে স্যার এখানেও অবিরততে 8টি নগদ প্রদান যাবে, তাই এখানে কালীনও 8টি। কেন? কারণ নগদ প্রদান কেন হয়? ক্রয় করলে, তাই না, ক্রয় করলে টাকা চাই, তাহলে নগদ প্রদান। তাহলে ক্রয় করার সময় কি ওরার ওদিকে এক্সট্রা কোনো জাবাদা হয়? জাবাদা হয় না, জাস্ট ক্রয়কে ওরা কি লিখে? মজুদ লিখে, নতুন কোনো জাবাদা হয় না। তাই গড় এখানেও 8টি, এখানেও 8টি। হ্যাঁ, অবিরততে এরা ক্রয় নামে কিছু করবে না, এরা বলবে মজুদ নামে, গড়টার নাম হবে মজুদ। আর এরা কালীনে গড়টার নাম দিবে ক্রয়। কিন্তু গড় তো একটাই হচ্ছে, গড় তো ডাবল হচ্ছে না। কিন্তু প্রাপ্তিতে বিক্রয়ের সময় যেহেতু গড় 2টা হয়, জাবাদা 2টা হয়, অবিরততে কালান্তিকে একটা, অবিরততে 2টা, তাই প্রাপ্তি জাবাদায় অবিরততে 9টা গড়, মজুদে 8টি গড়। বলো গড়ের বিষয়টা ক্লিয়ার কিনা এখন? আমি শুধু এই গড় তোমাকে 9টি কেন কেন এখানে 9টি হবে এই কথাটা বোঝানোর জন্যই তোমাকে আমি অবিরত এবং কালান্তিকের পার্থক্যটা বুঝাইছি। অবিরত এবং কালান্তিকের পার্থক্য যখন বুঝবা, তখন তোমার আর মুখস্থ করতে হচ্ছে না গড় কেন 9টি, নয়তো তোমার মুখস্থ করতে হবে 9টি। কারণ আমি আগেই বলছি, হিসাব বিজ্ঞান মুখস্থ করার বিষয় নয়, বুঝার বিষয়। যারা অলরেডি অবিরত বুঝছো, সে জানো বিক্রয়ের সময় জাবাদা 2টা হয়, তাহলে প্রাপ্তি হয় কেন? বিক্রি হলে। ঠিক আছে, তাহলে বিক্রয়ের সময় যেহেতু জাবাদা 2টা হয়, তাহলে অবিরততে একটা কর বাড়তি হবে, কারণ অবিরততে গড় 2টা, এই জাবাদা 2টা, কালান্তিকে কি জাবাদা 2টা একটা, তাহলে গড় সে বাড়তি হবে। ঘরের বিষয়টা ক্লিয়ার কিনা বলো তো? স্যার আজকে শেষ করে দেন না, অনেক পড়া স্যার, অনেক পড়া, আমি বুঝতে পারছি। তাই তো আমাদের, যেমন আমাদের ক্লাস টাইম হচ্ছে 1 আওয়ার, আমরা 1 ঘন্টা ক্লাস নিব, আমরা 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, কারণ তোমাদের অনেক পড়া, তাই 1 ঘন্টা নিচ্ছি। ঠিক আছে, তো এভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে, আমরা পরবর্তী ক্লাসগুলো যাতে পরীক্ষার আগের মধ্যে আমাদের শেষ হয়, ওইভাবে আমরা প্ল্যান নিচ্ছি, তো টেনশন করার কিছু নাই। অর্ধেক করে শেষ করবে, হ্যাঁ রাইট। আমি আসলে যেমন তোমাদের অবিরত কালান্তিকের ম্যাক্সিমাম আধা প্রায় 20 মিনিটের মতো ওইদিকে চলে গেছে। ঠিক আছে, যাই হোক, এখানে চলে কোন দিয়ে গেছে এগুলো জানার বিষয় না, তুমি জানতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে আমরা এখানে আশা করি তুমি গড়টা ক্লিয়ার। আর উৎস দলিল দেখো, নগদ প্রাপ্তি জাবাদার উৎস দলিল হচ্ছে ক্যাশ মেমো বা ক্রেডিট ভাউচার, নগদ প্রদান জাবাদার উৎস দলিল হচ্ছে ক্যাশ মেমো বা ডেবিট ভাউচার। নগদ প্রদান জাবাদাই ডেবিট ভাউচার, নগদ প্রাপ্তি জাবাদাই ক্রেডিট ভাউচার। ভাউচার কয় প্রকার জানো? ভাউচার কয় প্রকার তো জানো? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার। ডেবিট ভাউচারে কি আসে, ক্রেডিট ভাউচারে কি আসে, জার্নাল ভাউচারে কি আসে, এই বিষয়গুলো বেসিক নলেজ রাখবা। আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ আবার আধা ঘন্টা ওইদিকে চলে যাবে। ঠিক আছে, আসলে অ্যাকাউন্টিং বিষয়টা অনেক বিশাল, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে অনেক আলোচনা আছে। ঠিক আছে, যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাহলে উৎস দলিল মনে রাখবা, নগদ প্রাপ্তি জাবাদা উৎস দলিল ক্যাশ মেমো, নগদ প্রদান জাবাদার উৎস দলিল ক্যাশ মেমো। তবে যদি ভাউচার দিয়ে প্রশ্ন হয়, নগদ প্রাপ্তি জাবাদার উৎস দলিল ক্রেডিট ভাউচার, নগদ প্রদান জাবাদার উৎস দলিল ডেবিট ভাউচার। এখানে আসবে কি কি? সকল প্রকার নগদ প্রাপ্তি,
প্রদত্ত বার্তা। সকল প্রকার নগদ প্রাপ্তি, এখানে পণ্য হোক সম্পদ হোক কোনো কিছু পার্থক্য নাই, এখানে কিন্তু পণ্য বলছিলাম, এগুলো সবগুলো কিসের উপর বেস করে বলছি, পণ্য। আর এখানে যে কোনো রকম সকল প্রকার নগদ প্রাপ্তি এখানে আসবে, তাহলে আসবে নাকি সকল প্রকার দ্বারে বা বাকিতে ক্রয় বিক্রয় আসবে না, বা ক্রয় বা বিক্রয়, প্রাপ্তি প্রদান একসাথে বলেছে, ক্রয় বা বিক্রয় আসবে না। ঠিক আছে, তো আরেকটা জিনিস মনে রাখবা, নগদ প্রদান জাবাদা, সকল প্রকার নগদ প্রদান জাবাদা আসবে, অন্তর্ভুক্ত হয়, কি হয়, সকল প্রকার নগদ প্রদান হয় নাকি দ্বারে বা বাকিতে পণ্য ক্রয় বা সম্পদ ক্রয়। ঠিক আছে, আরেকটি জিনিস মনে রাখবা, নগদ প্রাপ্তি প্রদানে আরেকটা জিনিস আসে না, সেগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, কন্ট্রা এন্ট্রি আসে না। কন্ট্রা এন্ট্রি তো তুমি জানো, যে জাবাদায় নগদ এবং ব্যাংক দুইটা থাকবে, দুই দিকে, একটা ডেবিট একটা ক্রেডিট। ঠিক আছে, আমি এই আলোচনাটা করে আজকে ক্লাস শেষ করব। যে জাবাদায় দুইটা থাকবে, মানে একটা ডেবিট এবং ক্রেডিট দুই দিকে থাকতে হবে, একদিকে না। বিষয়টা এমন, কন্ট্রা এন্ট্রি অনেকে চিন্তা পারে না। তাই কন্ট্রা এন্ট্রির যে জিনিসটা একটু বলি। ধরে নাও আমি বললাম পণ্য ক্রয় করছি 5,000 টাকা দিয়ে, ক্রয় হিসাব ডেবিট 5,000, নগদ ক্রেডিট 3,000, চেকে গেছে 2,000। অনেকেই আমাকে উত্তরটা দিছে যে ভাই, যে জাবাদায় নগদ এবং ব্যাংক দুইটি হিসাব আছে, নগদ এবং ব্যাংক দুটি হিসাব আছে, সেই জাবাদাগুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ভুল আনসার, এটা কন্ট্রা এন্ট্রি না, এটা কন্ট্রা নয়। এখানে নগদ ব্যাংক আছে কিন্তু কন্ট্রা নয়। কেন? নগদ ব্যাংক কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে স্যার ডেবিট দিকে থাকলে কি হবে? যদি আমি বলি বিক্রয় নগদ ডেবিট 3,000, ব্যাংক ডেবিট 2,000, বিক্রয় ক্রেডিট 5,000, তাহলে স্যার এটা কি কন্ট্রা? না স্যার, এটাও কন্ট্রা নয়, কারণ এখানে নগদ ব্যাংক দুটোটা কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে স্যার কন্ট্রা কি? কন্ট্রা কি তাহলে? কন্ট্রা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা কন্ট্রা। কেন এটা কন্ট্রা? কেন? কারণ একটা ডেবিট একটা ক্রেডিট। আমি যদি বলি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সরি এটা সেমই হয়ে গেল না? আমি যদি বলি ব্যাংক হিসাব ডেবিট, মানে ব্যাংকে জমা, নগদান হিসাব ক্রেডিট, হ্যাঁ এটাও কন্ট্রা। এটা কেন কন্ট্রা? এটা কন্ট্রা এই কারণে, এটা ডেবিট আর এটা ক্রেডিট। তাহলে নগদ এবং ব্যাংক সেম দিকে থাকলে হবে না, একদিকে থাকলে হবে না। নগদ এবং ব্যাংক একটাকে ডেবিট একটাকে ক্রেডিট, একটাকে ডেবিট একটাকে ক্রেডিট থাকতে হবে, তখন এগুলোকে বলবো আমরা কি? কন্ট্রা। এরকম কোনো কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি প্রদানে আসবে না। মনে রাখবা, কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি প্রদানে আসবে না। আসবে না। ঠিক আছে, প্রাপ্য বিল জাবাদা। প্রাপ্য বিল জাবাদায় কি আসে? দেনাদার যখন বিলে স্বীকৃতি দেয় সেই জিনিসগুলো, অর্থাৎ আমার দেনাদার কেন সৃষ্টি হয়? দ্বারে বিক্রি করলে, দ্বারে বিক্রি করার কারণে দেনাদার থেকে যখন আমরা কনফার্ম হই যে ভাই আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না, বা আপনি সঠিক টাইমে টাকা দিবেন ওকে, কিন্তু আপনি আমাকে একটা কাগজে স্বাক্ষর দেন যে কয়দিন পর টাকা দিবেন, তখন ওই ব্যক্তি আমাকে একটা 3 মাসের জন্য সময় নিয়ে একটা স্বাক্ষর দেয়। ওই জিনিসটাকে আমরা কি বলি? প্রাপ্য বিল। এই প্রাপ্য বিলটা যে জাবাদায় লেখা হয়, এগুলো হচ্ছে প্রাপ্য বিল জাবাদা। যে ধারে বিক্রয় হওয়ার কারণে যদি বিল সৃষ্টি হয়, এখানে অন্তর্ভুক্ত হবে নাকি? প্রাপ্য বিল প্রত্যাখ্যান। এটা কোথায় আসে? সাধারণ বা প্রকৃত জাবাদায়। প্রাপ্য বিল জাবাদায় প্রস্তুত করা না থাকলে, কেউ যদি প্রাপ্য বিল জাবাদা প্রস্তুত না করে, তারা কোথায় এই লেনদেনগুলো লিখবে? সাধারণ বা প্রকৃত জাবাদা। তার অপোজিট প্রদেয় বিল জাবাদা। প্রদেয় বিল জাবাদায় পাওনাদার কর্তৃক স্বীকৃত প্রদেয় বিল, পাওনাদার মানে যাকে আমরা টাকা দিব, তার কর্তৃক স্বীকৃত যে বিলটা, ওটা প্রদেয় বিল। তাহলে ওই যে প্রদেয় বিল সৃষ্টি হলে প্রদেয় বিল জাবাদায় আসবে। আসবে নাকি? প্রদেয় বিল প্রত্যাখ্যান। প্রদেয় বিল প্রত্যাখ্যান কোথায় যায়? সাধারণ বা প্রকৃত জাবাদায়। আর কেউ যদি প্রদেয় বিল জাবাদা প্রস্তুত না করে, তাহলে সেগুলো কোথায় যাবে? সাধারণ বা প্রকৃত জাবাদায়। দেখি বলতো আমাকে,
এই যে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রাপ্য বিল, প্রদেয় বিল, সাথে অবিরত এবং কালান্তিক। আমাদের আজকের আলোচনা কিন্তু এগুলোই ছিল। শুধু এগুলো তুমি বুঝছো কিনা বলো? বুঝলে আমাকে হ্যাঁ বলো যে ভাইয়া বুঝছি, আমরা ক্লাস এখানে শেষ করব। কমেন্ট একটু দেখি। স্যার পার্থক্যটা বোঝানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ট্রাই করি তোমাদেরকে বোঝানোর জন্য, বাকিটা হচ্ছে তোমাদের উপর। তোমরা যদি মনোযোগী থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবা। ওকে, ধন্যবাদ, বুঝছি স্যার। আমাদের আরেকটি ক্লাস লাগবে হিসাবের বইসমূহের উপর, যেহেতু আজকে আমরা অন্য টপিকে চলে গেছি। আশা করবো নেক্সট দিন অন্য টপিকে যাব না। আমরা নগদান বই আমাদের বাকি আছে, শুধু নগদান বই আর খতিয়ান টপিকগুলো। নগদান বই আর খতিয়ান টপিকের আলোচনা শেষে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তারপর অন্য চ্যাপ্টারের দিকে যাব। বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে যেহেতু আজকে আমাদের টাইম এখানেই শেষ, তাই আমরা আজকে আর এর বাইরে আলোচনা নাই করি। তোমরা আজকে যা পড়াইছি তা ভালো ভালো করে নোট করো, ভালো করে ট্রাই করো যে বাসায় পড়ার জন্য যা পড়াইছি। আর যারা এতদিন ক্লাস করো নাই, নতুন এখানে অ্যাড হচ্ছ, তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা এসপি কোচিং যেটা আমাদের ফেসবুক পেজ, সেখানে আমাদের ক্লাস দেওয়া আছে, আর আমাদের যেটা ইউটিউব চ্যানেল, সেখানেও ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আর সবার উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ফাইনাল মডেল টেস্টে যে আমাদের অ্যাডমিশন চলতেছে ওটা জানিয়ে দাও। আমাদের ফাইনাল মডেল টেস্টের অ্যাডমিশন নিলে সাথে সাথে তোমরা ফাইনাল সাজেশনটা ফ্রি পাবে। আর যারা অ্যাডমিশন নিয়েছো, তারা এর মধ্যে যারা নিয়ে নিচ্ছে তাদের একটি লাভ, তোমরা জানো আমাদের উইকলি টেস্ট, মান্থলি টেস্ট হয়, একদিন বলছিলাম অনেক ধরনের টেস্ট হয়। সেই টেস্টগুলোর জন্য তাদের আলাদা কোনো ফি দিতে হচ্ছে না। তারা এখন থেকে রেগুলার টেস্টে অংশগ্রহণ করতেছে, উইকলি টেস্ট দিচ্ছে, মান্থলি টেস্ট দিচ্ছে। তারা একদম ফাইনাল মডেল টেস্টে কোর্সে ভর্তি হয়েছে, কিন্তু তারা এখন যাবতীয় সকল টেস্ট দিচ্ছে উইদাউট পেমেন্ট। তো তোমরা যারা যত তাড়াতাড়ি ভর্তি হবা তত বেশি পরীক্ষা দিতে পারবা, আর যত পরীক্ষা দিবা তত তুমি নিজেকে যাচাই করতে পারবা, ঠিক আছে? তোমার প্লেসটা কেমন, কোন পর্যায়ে আছে। তো আজকে এটুকুই, দেখা হবে পরবর্তীতে হিসাবের বইসমূহের লাস্ট পার্টে। আজকে এটুকুই, ভালো থাকবা, দোয়া করবো আমাদের জন্য।